আছো সবাই? কেমন আছো? জেরিন এদিকে অ্যাটেনশন প্লিজ। কেমন আছো সবাই? ভালো। আমরা আজকে যে টপিকসটা শুরু করব, আমি দেখো বোর্ডে লিখছি বাংলাদেশের উচ্চ জন্মহারের কারণ। আমাদের অধ্যায়টা কত? অর্থনীতি দ্বিতীয় পত্রে 4 নম্বর অধ্যায়, জনসংখ্যা। ঠিক আছে, আমরা অলরেডি আমরা দেখছি যে জনসংখ্যা কাকে বলে, জনসংখ্যার ঘনত্ব, তারপরে জন্মের হার, মৃত্যুর হার, এগুলো আমরা দেখছি গত ক্লাসে। আজকে আমরা দেখব বাংলাদেশের উচ্চ জন্মের হারের কারণ। বাংলাদেশের উচ্চ জন্মের হারের কারণ। আসলে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমাদের দেশে কিন্তু জন্মের হার কিন্তু বেশি। আমাদের দেশে কি জন্মের হার বেশি। যেমন আমি কয়েকটা দেশের কথা বললি তোমরা বুঝবা। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্ম 15 জন, কানাডাতে 16 জন, জাপানে 14 জন, অস্ট্রেলিয়ায় 15 জন। বাংলাদেশে জন্মের হারটা হচ্ছে প্রতি হাজারে 18.8 জন। তাহলে এদিকে তাকাও, আমরা বুঝতেই পারছি যে বাংলাদেশের জন্মের হার বেশি। এখন এই যে বেশি হওয়ার কিছু কারণ রয়েছে। আমরা একে একে সেই কারণগুলি দেখব। আমরা কি করব? একে একে সেই কারণগুলি দেখব। যেমন 1 নাম্বার যে কারণ, 1 নাম্বার আমরা দেখব ভৌগোলিক পরিবেশ। ভৌগোলিক পরিবেশ, আমরা 1 নাম্বার হচ্ছে ভৌগোলিক পরিবেশ। কেউ কি কিছু বলতে পারবা ভৌগোলিক পরিবেশ সম্পর্কে? আমরা প্রজনন ক্ষমতা কেন বেশি, তখনই আসে পরিবেশটা। বাংলাদেশের পরিবেশটা কেমন? বাংলাদেশের প্রজনন ক্ষমতার হারটা বেশি, কিন্তু কেন বেশি? এটা ভৌগোলিক বেগ আমি বলি না, ভৌগোলিক পরিবেশ সারে আসে না। এটা হচ্ছে বাংলাদেশের জলবায়ু উষ্ণ, আর্দ্র, সমভাবাপন্ন। বাংলাদেশের জলবায়ুটা হচ্ছে উষ্ণ, আর্দ্র, নাতিশীতোষ্ণ, যার ফলে বাংলাদেশে মেয়েরা ছেলেরা কম বয়সে যৌবন প্রাপ্ত হয় এবং তোমার প্রজনন ক্ষমতা লাভ করে। তুমি শীত প্রধান দেশে যাও বা গরম যে দেশে বেশি ওই দেশে যাও, তুমি গিয়ে দেখবা কি যে বাংলাদেশে যেই বয়সে একটা বাচ্চা সন্তান জন্ম দিতে পারে, যেই বয়সে সে ম্যাচিউরড হয়, প্রজনন ক্ষমতা হয়, তার অন্যান্য দেশে এইরকম হয় না। তাহলে আমরা 1 নাম্বার বলতে পারি যে প্রাকৃতিক বা ভৌগোলিক যে পরিবেশ, ওইটা বাংলাদেশে জন্মের হারের অনুকূলে, যার ফলে জন্মের হারটা বাংলাদেশে বেশি। 1 নাম্বার। 2 নাম্বার আমরা গত ক্লাসে একটু আলাপ করেছি বাল্য বিবাহ এবং কি বহু বিবাহ। এটা তো আমরা অনেকেই জানি। বাল্য বিবাহ হলো কম বয়সে বিয়ে দেওয়া। কম বয়সে বিয়ে দিলে দেখা গেল কি সন্তান জন্ম দানের তার যদি ওইরকম কয়েক বছর পর যদি বাচ্চা নেয়, তাও দেখা গেল একটু বেশি হয়। তারপর আবার আছে তোমার বাল্য বিবাহের মধ্যে এতটা ম্যাচিউরড না বা এতটা পরিপক্ক না, সে তার জীবন সম্পর্কে এতটা একটা ছেলে বা মেয়ে বুঝে না, যার ফলে আমাদের কি হয়, জনসংখ্যা বেড়ে যায়। তার মানে এতটা সচেতন না। যারা ছোট বা যারা কম বয়সে বিয়ে হয়, তারা কিন্তু এতটা সচেতন থাকে না, যার ফলে তারা এই বাল্য বিবাহ যদি হয় তখন আমাদের জনসংখ্যা বেড়ে যায়। আরেকটা আছে তোমার বহু বিবাহ। বহু বিবাহ হচ্ছে যে একজন পুরুষ দেখা গেল ওইরকম 1টা 2টা 3টা বিয়ে করা। এতে করে হয় কি আমাদের জনসংখ্যা বেড়ে যায়, যা হচ্ছে বাল্য বিবাহ এবং বহু বিবাহ জনসংখ্যা বৃদ্ধি বা উচ্চ জন্মের হারের একটা প্রধান কারণ। ক্লিয়ার? তারপরে আমরা 3 নাম্বার শিক্ষার অভাব। 3 নাম্বার কি? শিক্ষার অভাব। শিক্ষার অভাব বা অজ্ঞতা। শিক্ষার অভাব বলো তো দেখি, এটা বলতে পারবা শিক্ষার অভাবটা কিভাবে জনসংখ্যা বৃদ্ধি করে? বলছে যে বাংলাদেশের বেশিরভাগ লোক কি অশিক্ষিত এবং নিরক্ষর, তাই তারা জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে তারা মোটেই সচেতন নয়। তারা কি না? সচেতন নয়। সচেতন যেহেতু না, সুতরাং তারা জন্ম নিয়ন্ত্রণের বা কিভাবে জনসংখ্যা পৃথিবীতে কম নেওয়া যায় এই বিষয়টা তারা জানে না। ঠিক আছে, অবগত না।
এতে করে কি হয়, জনসংখ্যা বেড়ে যায় এবং বাংলাদেশ জনসংখ্যা উচ্চ জন্মহারের একটা কারণ হয়ে দাঁড়ায়। তাহলে কি পাইলাম আমরা, শিক্ষার অভাব এবং অজ্ঞতা। 4 নাম্বার আমরা বলতে পারি নারী শিক্ষার অভাব। নারী শিক্ষা এটা তোমার শিক্ষার অভাবের মধ্যে পুরুষ মহিলা দুইটাই পড়ে, আর নারীকে এবার আলাদা লিখছে যে নারী শিক্ষার অভাব। নারী শিক্ষার অভাব, নারী শিক্ষার অভাবটা হচ্ছে, তুমি একটু খেয়াল করো, যদি তারা অশিক্ষিত হয়, মেয়েরাই কিন্তু কি হয়, ঘরকে সামলাইতে হয়, একটা বাচ্চা সামলাইতে হয়, জন্মদানও কিন্তু মহিলাকেই দিয়ে কষ্ট করতে হয়। কিন্তু দেখা গেল অশিক্ষার কারণে বা শিক্ষিত না হওয়াতে জীবনযাত্রার মানও কিন্তু মান সম্পর্কে তারা কিন্তু এতটা বুঝে না। তাছাড়া তোমার যখন তোমার যেই বয়সে বাচ্চা নেওয়ার কথা, যেই রকম যে পরিবেশে নেওয়ার কথা, তারা এটা বুঝে না। যার ফলে দেখা গেল কি সন্তানাদি বেশি হয় এবং উচ্চ জন্মহারের এটাও একটা নারী শিক্ষার অভাবের একটা কারণ হয়ে দাঁড়ায়। তারপরে বলছে জীবনযাত্রার মান। বাংলাদেশে কিন্তু জীবনযাত্রার মান কিন্তু নিম্ন যখন হয় তখন দেখা গেল কি আমরা সন্তানাদি উন্নত বিশ্বে বা তুমি একটা ভালো পরিবারে তুমি দেখবা একটা বাচ্চার পিছনে একটা বাচ্চাকে বড় করতে শিক্ষা দীক্ষার যত পরিশ্রম করা হয়, যারা নিম্ন আয়ের লোক বা নিম্ন জীবনযাত্রার মান বা গরিব, তারা কিন্তু এতটা পরিশ্রম করে না একটা বাচ্চাকে মানুষ করতে। এতে করে দেখা যায় কি যে আমাদের নিম্ন জীবনযাত্রার মানটাও জনসংখ্যা বৃদ্ধির মধ্যে প্রভাব বিস্তার করে। যেহেতু বাংলাদেশের নিম্ন জীবনযাত্রা রয়েছে, যার ফলে জনসংখ্যা একটু বেশি হয় এবং উচ্চ জন্মহারের কারণ হয়ে এটা দাঁড়ায়। তাহলে 5 নাম্বার গেল। 6 নাম্বারটা কি ছিল আমাদের? 6 নাম্বার পয়েন্ট হচ্ছে, আগে বলা হয়েছে সামাজিক এবং ধর্মীয় কুসংস্কার। সামাজিক এবং ধর্মীয় কুসংস্কার, সামাজিক এবং ধর্মীয় কুসংস্কার। তুমি একটা জিনিস জানো যে একটা কথা আছে যে আমরা জানি যে জীবন দেয় যে আহার দেয় তিনি, এরকম একটা কথা আছে। কিন্তু দেখা গেল কোন সংস্কারের কারণে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি আছে, এগুলো অনেক সময় ব্যবহার করা হয় না, এতে করে জনসংখ্যা বেড়ে যায়। ধর্মীয় অনুভূতি আছে, হ্যাঁ, অনেক সময় দেখা গেল তোমার ধর্মীয় দৃষ্টিভঙ্গি, সামাজিক দৃষ্টিভঙ্গির কারণেও দেখা গেল এক একটা পরিবারে বা এক একটা সমাজে জনসংখ্যাটা বেড়ে যায়। এটা হচ্ছে জনসংখ্যার উচ্চ জন্মহারের একটা কারণ। তারপরে আছে খাদ্যাভ্যাস। একটু আগে শান্তিদা বলছিল যে স্যার খাদ্যাভ্যাস, যে বাংলাদেশের যে খাদ্যের যে অভ্যাস, আমরা সবসময় শ্বেতসার জাতীয় প্রজনন ক্ষমতা বা প্রজনন ক্ষমতাকে বাড়ায় দেয়, ওই জাতীয় খাবারটা আমরা কি খাই, বেশি খাই। যখন বেশি খাই এতে করে কি হয়, আমাদের উচ্চ জন্মহারের এই খাদ্যাভ্যাসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে দেখো চিত্ত বিনোদনের বিষয়, এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। চিত্ত বিনোদন মানে আমাদের বিনোদন, আনন্দ, ফুর্তির ওই রকম কোনো বড় ধরনের কোনো মাধ্যম নাই। না থাকাতে কি হয়, দেখা গেল যে গ্রাম অঞ্চলে বিয়ে শাদীকে বা একটা স্ত্রীকে নিয়ে স্বামী শ্বশুর বাড়ি যাওয়া, স্ত্রী তোমার শ্বশুর বাড়িতে অবস্থান করা, ওইটাকে তারা বিনোদনের মাধ্যম হিসাবে তারা মনে করে। এতে করে ছোটবেলায় বিয়ে হয়ে যায়, এটাও কিন্তু অধিক সন্তান জন্মদানের একটা কারণ হয়ে দাঁড়ায়। চিত্ত বিনোদনের অভাব আমাদের বাংলাদেশে ওই রকম এন্টারটেইনমেন্ট খুবই কম, নাই বললেই চলে। এতে করে তোমার না থাকাতে। তারপরে আরেকটা বিষয় আছে, তুমি দেখবা বাইরে যখন ওই রকম বিনোদন করতে পারে না, একটা স্বামী কি করে বেশিরভাগ সময় তার স্ত্রীর সাথে কাটানোর ফলে দেখা গেল কি স্বামী স্ত্রী একসাথে থাকলে স্বাভাবিক তারা দেখা গেল যে সন্তানাদি একটু, ধরো তোমরা এরকম বিয়ে করে যদি কোনো পুরুষ যদি বিদেশ চলে যায় আর 5 বছর পরে যদি আসে, 10 বছর পরে যদি আসে, তাহলে কিন্তু এই গ্যাপে কিন্তু কি হবে না, স্বামী স্ত্রী যখন এক জায়গায় না থাকবে তখন তো বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, ওই সুইচটা একটু বন্ধ করে দিতে পারো, কারণটা ডিস্টার্ব। আচ্ছা, এতে করে কি হয়, আমাদের তোমার বিনোদনের যখন অভাব থাকে তখনও কিন্তু আমাদের জনসংখ্যা বেড়ে যায়। তারপরে বলছে সর্বশেষ আমরা একটা পয়েন্ট দেখি, জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ভ্রান্ত ধারণা। একটু খেয়াল করো, জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে কি ভ্রান্ত ধারণা। আমাদের জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ধর্মীয় কুসংস্কার, সামাজিক কুসংস্কার, পরিবার পরিকল্পনা আমরা অনেক সময় কি করি না, গ্রহণ করি না। এই কুসংস্কার হচ্ছে
আগে বলছি। তারপর আবার জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে ভ্রান্ত ধারণার মধ্যে কুসংস্কার, সামাজিক কুসংস্কার এগুলো কিন্তু পড়ে। তাহলে আমরা এখানে কয়েকটা পয়েন্ট লিখলাম আর বাকিগুলো আমি বললাম। আমরা বলো তো দেখি, নূপুর বলো আমরা কি পয়েন্ট আলোচনা করছি? না না, কি পয়েন্ট আমাদের টপিকসটা কি? বাংলাদেশের উচ্চ জন্মহারের কারণ দেখছি। দেখার মধ্যে কণা বলো তো, যে কোনো একটা পয়েন্ট বলো তো দেখি। সাথে সাথে আমি ভৌগোলিক পরিবেশ, এটা তো বুঝছো যে বাংলাদেশের পরিবেশটা হচ্ছে অধিক সন্তান জন্মদানের জন্য উপকূল বা উপযোগী, যার ফলে সন্তানাদি বেশি হয়। এই গেল আমাদের একটা টপিকস। আমরা দ্বিতীয় একটা টপিক, যেহেতু আমরা বাংলাদেশের উচ্চ জন্মহার করছি, আমরা পাশাপাশি দেখে নিব বাংলাদেশের উচ্চ মৃত্যুর হারের কারণ। তোমরা যে কোনো দুইজন বলো তো দেখি দুইটা কারণ বলো। শান্তিদা বা সাইমা বলো উচ্চ মৃত্যুর হারের। হ্যাঁ না, ভৌগোলিক পরিবেশ কি মৃত্যুর হারে করবো না? গুড, ভেরি গুড। কি নাম না তোমার? মারিয়া বলছে যে স্যার সুচিকিৎসার অভাব। কথা বুঝো, জন্মগ্রহণ করলো মারা যাবে, সুচিকিৎসা যদি না থাকে তাহলে মারা যাবে। 1 নম্বর একটা পয়েন্ট পেয়ে গেলাম আমরা, যে সুচিকিৎসার অভাব। উচ্চ জন্মের হারের মৃত্যুর হারের 1 নম্বর একটা পয়েন্ট পাইলাম। মারিয়া বলছে যে স্যার এখানে সুচিকিৎসার অভাব। আরেকজন বলো আরেকটা, সুচিকিৎসার অভাব। হ্যাঁ অভাব। আরেকটা কি বলতো? গুড। আরেকটা বিষয় আছে পুষ্টিকর খাদ্যের অভাব। পুষ্টিকর খাদ্যের অভাব। গুড। পুষ্টিকর খাদ্য কি? আমরা এই যে খাবার গ্রহণ করি, বলতে পারবো আমরা কেন খাই? আমরা বেঁচে থাকার জন্য খাই। সে বলছে যে স্যার বেঁচে থাকার জন্য খাই। আমরা কি পেট ভরার জন্য খাই? আসলে আমাদের আমরা যে খাই খাবারটা হচ্ছে আমাদের এই বডিটাকে সংরক্ষণ করা, বডিটাকে নাদুস নুদুস, বডিটাকে কর্মক্ষম রাখার জন্য খাই। আমরা কিন্তু পেট ভরার জন্য খাই না, বাঁচার জন্য অনেকটা খাই, আবার বলা যায় যে খাই না। তোমরা এই যে কলেজে আসছো বা স্যার যে ক্লাস করতেছি, আমরা কিন্তু যদি এনার্জি না থাকে, আমরা যদি কথার কথা ধরো প্রতিদিন শুটকি ভর্তা খাইলা, প্রতিদিন তুমি শুধু ডিম খাইলা, প্রতিদিন আলু খাইলা, তাহলে দেখবা কি তোমার কিন্তু বডিতে খাবারের কয়টা উপাদান জানো কিনা? খাবারের উপাদান কয়টা? এই তোমাদেরকে প্রতিদিন বলা হয়, আচ্ছা আমরা বলছিলাম পয়েন্টটা কি বলছিলাম আমরা? হ্যাঁ খাদ্যের উপাদান। খাদ্যের উপাদান কয়টা জানো? কয়টা উপাদান? ব্যালেন্সড ডায়েট, সুষম খাবার জানো কিনা? কয়টা সুষম খাবার? 6টা উপাদান। খাবার যেভাবে খাও না কেন 6টা উপাদান খাবারে আছে। 6টা উপাদান যে খাবারে আছে তাকে বলা হয় ব্যালেন্সড ডায়েট, সুষম খাবার। এই 6টা উপাদান যদি না খাও, কেউ যদি শুধু ডিম খাও, কেউ যদি শুধু আলু খাও, কেউ যদি শুধু ভাত খাও, তাহলে কিন্তু একদিকে তোমার দেখবা পেট বড় হয়ে যাবে, মাথা মোটা হয়ে যাবে, চুল পড়ে যাবে। কিন্তু আমরা কি করি? 6টা খাবারকেই আমরা সমানভাবে খেতে হয়। তাহলে তুমি তোমার বডিটার মধ্যে 6টা উপাদানের প্রয়োজন পড়ে। একটাকে বলো লবণ, একটাকে বলো তোমার কি পুষ্টি, এরকম বলো। ক্লিয়ার? তাহলে আমরা খাবারটা খাই মূলত বেঁচে থাকা তো আছে, তারপরও এই বডিটাকে এরকম কর্মক্ষম রাখার জন্য কিন্তু আমরা খাওয়া দাওয়া করি। ক্লিয়ার? তাহলে খুব সুন্দর একটা কথা যে স্যার পুষ্টিকর খাদ্যের অভাব। বলো তো দেখি আরেকটা কি হইতে পারে? গুড। একটা মানে ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দারিদ্রতা যদি চিকিৎসা না হয় তাহলে দেখবা মারা যাবে। তারপরে তোমার জীবনযাত্রার মান যদি উন্নত না হয় বেশি দিন কিন্তু বাঁচবে না। তোমরা কি জানো পৃথিবীর সব দেশেই গড়াই কিন্তু এক না? এটা জানো তো? হ্যাঁ, বাংলাদেশে কত? বাংলাদেশে মনে হয় 60-এর উপরে। তারপরে পৃথিবীর বিভিন্ন দেশে 80-র উপরে আছে, আবার 50-এর উপরে আছে। তাহলে জীবনযাত্রার মান যদি ভালো হয়, উত্তম খাবার দাবার যদি থাকে, সুচিকিৎসা থাকে, তখন কিন্তু মানুষ একটু বেশি দিন বাঁচে, আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পাইলাম যে স্যার দারিদ্রতা একটা বিষয়। আরেকটা বিষয় বলতে পারবা কেউ? ও গুড। নিম্ন জীবনযাত্রার মান, এটা তো চলে আসছে এটাতে, যে আমাদের জীবনযাত্রার মান যদি ভালো না হয় তাহলে আমরা সচেতন থাকি না। ধরো তোমার জ্বর হইলো, আমরা করে কি একটা প্যারাসিটামল খেয়ে কিন্তু আমরা জ্বরটা ভালো হয়ে গেলে ভাবি না। আচ্ছা, জ্বর কি কোনো রোগ? এটা জানো কিনা? জ্বর কিন্তু কোনো রোগ না, জ্বর হচ্ছে একটা সিমটম। না, জ্বর হচ্ছে একটা সিমটম, কোনো একটা রোগের উপসর্গ তোমাকে দেখাচ্ছে যে তোমার জ্বর হচ্ছে। তোমাকে পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হবে যে তোমার কেন জ্বর হইলো। ক্লিয়ার? তারপরে এটা গেল।
আমরা গুড মানে কোনা বলতেছে যে স্যার নারী মৃত্যুর হার। আচ্ছা তোমরা একটু খেয়াল করো, বাচ্চা যখন জন্ম দেওয়া হয়, হ্যাঁ, তখন এত করে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক নারী অনেক মহিলা কিন্তু মারা যায়। এটা আমাদের অনেকটা অসচেতনতা, অনেকটা দারিদ্রতা, নারী মৃত্যুর হারটা বেশি বলেই আমাদের কিন্তু উচ্চ মৃত্যুর হারটা এখানে বেশিটা কি করে কাজ করে। তাহলে এইরকম কয়েকটা পয়েন্ট আমি তোমরা পড়ে নিবে বই থেকে, ঠিক আছে? বই তো বলছি যে অক্ষরপত্র প্রকাশনীর তোমার 172 পৃষ্ঠা আছে, ঠিক আছে? তোমরা কিন্তু এগুলি একটু পড়বা, পরীক্ষাতে কিন্তু এগুলি থাকে। বাংলাদেশে উচ্চ জন্মের হারের কারণ, উচ্চ মৃত্যুর হারের কারণ, শোনো একটু আগে কিন্তু স্যার বলছি যে পৃথিবীর বিভিন্ন দেশে উচ্চ জন্মের হারে কিন্তু কয়েকটা বলছি, জাপানে কত, বাংলাদেশে কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এমসিকিউর জন্য। আমি কি বুঝাইতে পারছি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এমসিকিউর জন্য, যে জাপানের প্রতি হাজারে কতজন জন্মগ্রহণ করে, বাংলাদেশে কতজন জন্মগ্রহণ করে। ক্লিয়ার? আচ্ছা, এই বিষয়গুলি এখন আমরা তাহলে উচ্চ জন্মের হারও চলে গেল, মৃত্যুর হারও গেল। এখন আমরা দেখব এই যে বেশি বেশি যে মারা যায়, এই মৃত্যুর হারটা আমরা কিভাবে কমাতে পারি, মানে উচ্চ মৃত্যুর হার কমানোর কারণ। আচ্ছা আমরা এখন বলো তো দেখি, এটাও দেখো না করুন একটা পারা যায়। একটু আগে বলছো যে স্যার সুচিকিৎসা অভাবের কারণে মারা যায়। এখন তুমি যদি বলো যে উপযুক্ত চিকিৎসা যদি ব্যবস্থা করতে পারি, তখনই আমরা কি করতে পারি, উচ্চ মৃত্যুর হার কমানোর উপায়। বাংলাদেশে উচ্চ মৃত্যুর হার আমরা কি লিখবো এখন? কমানোর উপায়। কমানোর উপায় বা কিভাবে কমানো যায়, ঠিক আছে? তাহলে বাংলাদেশে উচ্চ মৃত্যুর হার কমানোর এক নম্বর কি হতে পারে? সচেতনতা বৃদ্ধি। সুন্দর। এক নাম্বার হচ্ছে স্যার সুচিকিৎসার ব্যবস্থা করা। ওইখানে ছিল অভাব, এখানে হবে কি ব্যবস্থা করা। সুচিকিৎসার ব্যবস্থা করা, ব্যবস্থা করা, ঠিক আছে? এক নাম্বার। তাহলে কি সুচিকিৎসাটা আমরা বুঝতে পারছি। আসলে চিকিৎসাটাকে একেবারে আমাদের পারিবারিক দৌড়গোড়ায় নিয়ে আসতে হবে। একটা অসুস্থ হইলো একজন, বা তোমার একটা বাচ্চা হবে একটা মহিলা, এখন তাকে যদি ওরকম 50 কিলোমিটার দূর থানা সদরে বা 10 কিলোমিটার দূর থানা সদরে জেলা সদরে নিতে হয়, এতে কিন্তু মারা যাবে। তার মানে চিকিৎসাটাকে আমাদেরকে সহজলভ্য করতে হবে, কাছাকাছি করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এতে করে তুমি দেখো বাংলাদেশে কিন্তু অলরেডি আছে, প্রত্যেকটা ইউনিয়নে কমিউনিটি কিন্তু একটা হসপিটাল আছে। তাছাড়াও কিন্তু FWI না এরকম একটা হসপিটালও কিন্তু আছে। বাংলাদেশ কিন্তু চেষ্টা করতেছে যে কিভাবে উচ্চ মৃত্যুর হারটা কমানো যায়। এই গেল একটা। আরেকটা বলো। সুন্দর। যে একটু আগে আমরা বলছি যে কেন জনসংখ্যা বৃদ্ধি পায়, আমরা বাল্য বিবাহ কি করব, রোধ করব। বলো তো দেখি এটা করা যাবে কিনা? এসো না। বাল্য বিবাহ কি করব আমরা? রোধ করব। যারা আমরা তোমরা পড়াশোনা করো, সবার কিন্তু বয়স কিন্তু 17, 18, 19। আমরা অবশ্যই জানি 19 পর্যন্ত কিশোর কিশোরী, 19 পর্যন্ত কিশোর কিশোরী। মেয়ে কিন্তু কত বছর বয়সে বিয়ের উপযুক্ত হয়? 20 বছর। ছেলে কিন্তু 21 বছর। আমরা দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু আমরা কি করব? বাল্য বিবাহটাকে রোধ করব। বাল্য বিবাহটাকে কি করব? বাল্য বিবাহটাকে আমরা রোধ করব। রোধ বলতে তো বিশেষ করে তোমরাই তো, তোমাদের বয়সে আমরা বিয়ে শাদী দেই। আমরা কি করব? যেহেতু শিক্ষিত হচ্ছি, আমরা কিন্তু জনসংখ্যার কুফল জানছি, জনসংখ্যার খারাপ দিক জানি, ভালো দিক জানি, এবং লাইফটাকে, জীবনটাকে উপভোগ করার জন্য কোন বয়সে বিয়ে হইলে ভালো হয়, আমার দ্বারা ছাত্রীরা বা ছেলেরা আমরা কিন্তু ভালোভাবে জানি। অতএব আমরা সব সময় চেষ্টা করব নিজেদের জন্য কম বয়সে বিয়ে না হয়, আমরা পরিবারকে বোঝাবো, এবং পাশাপাশি আমার পারিপার্শ্বিক যেন কারো বিয়ে না হয়, এবং আমরা আর কি করব, সমাজে যেন এরকম বাল্য বিবাহ না থাকে, এই বিষয়টা আমরা দেখব। দেখলে কি হবে? আমাদের উচ্চ মৃত্যুর হারটা কমে যাবে। তারপর একটা বলো, একজন বলো একটু। দারিদ্রতা দূরীকরণ। আসলে দারিদ্রতা দূরীকরণের যে বিষয়টা একটু কিন্তু বড় হিসাব। দারিদ্রতা কি করা যায় না, ইচ্ছা করলে আমরা অনেক সময় দূর করতে পারি না, ঠিক আছে? তারপরেও আমরা চেষ্টা করছি, বাংলাদেশ চেষ্টা করছে। এক সময় কিন্তু ছিল বাংলাদেশ অনুন্নত, তারপরে উন্নয়নশীল, এখন কিন্তু মধ্যমের দেশ। আমরা শিক্ষার দিকেও আগাচ্ছি, শিল্প কারখানার দিকে আগাচ্ছি, আমরা জীবনযাত্রার মানের দিকে আগাচ্ছি। বাংলাদেশ কিন্তু ঔষধ শিল্প কিন্তু অনেকটা প্রতিষ্ঠিত। বাংলাদেশ থেকে কিন্তু অনেক ওষুধ কিন্তু বিদেশে রপ্তানি হয়।
এতে করে দেখা যায় কি আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু উন্নয়নের দিকে যাচ্ছি। হ্যাঁ, তাহলে দারিদ্রতাও কিন্তু আমাদেরকে কমাতে হবে। বন্ধ করে দরকার নেই, বলতে থাকি। আচ্ছা, আরেকটা বলো। হ্যাঁ, আরেকটা পয়েন্ট বলো, কেউ বলতো কি একটু? হ্যাঁ হ্যাঁ বলো। সচেতনতা। হ্যাঁ, সচেতনতা আসলে বলে বাল্য বিবাহের রোধ বিভিন্নটার মধ্যে পড়ে গেছে। সচেতনতা হচ্ছে যে আমাদের কেন আমাদের মানুষ এত মারা যায়, এই বিষয়টা শিক্ষার একটা বিষয় আছে। শিক্ষাটা যদি আমরা সঠিক শিক্ষা বা শিক্ষা যদি পাই এবং যদি আমরা সচেতন হই, তাহলে কিন্তু আমাদের কি হবে, আমরা এই মৃত্যুটাকে কমাতে পারি। মারা তো যাবে, তারপরেও মৃত্যুর হারটা কমানো যাবে। আরেকটা বলতে পারো পয়েন্ট? হ্যাঁ, সুন্দর। তারপরে সে বলছে আসলে এই যে আমাদের একটু আগে বলে গেলাম কারণে উচ্চ জন্মের হারে, যে আমরা যদি ভালো খাবার দাবার খাই, পুষ্টিকর খাবার খাই, তোমার দেখবা রোগ ব্যাধি কম হবে। রোগ ব্যাধি যদি কম হয়, তখন কিন্তু আমাদের মৃত্যুর ঝুঁকিটা কমে যায়। আমাদের কি হয়, মৃত্যুর ঝুঁকিটা কমে যায়। এই ছিল আমাদের এই অধিক মৃত্যুর বা উচ্চ মৃত্যুর কিভাবে আমরা রোধ করতে পারি। তাহলে আমরা একটু দেখি এখান থেকে একটু পয়েন্ট বলো তো দেখি। আমি যদি বলি যে বাংলাদেশের জন্মের হার কত, প্রতি হাজারে কতজন জন্মগ্রহণ করে, বলতে পারবা? হ্যাঁ, আবার যদি বলি বাংলাদেশে কতজন প্রতি হাজারে কতজন মারা যায়, বলতে পারবা? এটা কিন্তু জানো না। বাংলাদেশে প্রতি হাজারে 13 জন লোক মারা যায়। কয়জন লোক মারা যায়? 13 জন লোক মারা যায়। ঠিক আছে, তাহলে বাংলাদেশের জন্ম হার জানলাম, মৃত্যুর হারটা জানলাম প্রতি হাজারে। তারপরে কি এটা তোমরা বলতে পারবা বাংলাদেশের অধিকাংশ জনগণ দরিদ্র বলে তারা কি ধরনের খাদ্য গ্রহণ করতে ব্যর্থ হয়? বাংলাদেশের বেশিরভাগ মানুষ গরিব, এতে করে আমরা কি ধরনের খাদ্য খাইতে ব্যর্থ হই? দেখো, তারপরে বলো তো দেখি, বাংলাদেশে অধিকাংশ জনগণ দরিদ্র বলে আমরা তো গরিব, আমরা কি ধরনের খাবার খেতে ব্যর্থ হই? সুষম খাদ্য বলতে পারো, পুষ্টিকর খাবারও বলতে পারো, তাই না? আমরা বলবো যে আমরা সুষম খাবার এইগুলি খাইতে আমরা ব্যর্থ হই। ঠিক আছে, তারপরে আমরা একটু অন্যদিকে দেখি। ওই যে শূন্য জনসংখ্যা, শূন্য, আচ্ছা ওইটা দরকার নাই। তাহলে আমরা এখানে ক্লাসটা আমরা আপাতত শেষ করে দিব আজকে। যে আমরা কি কি দেখলাম, আমি একটু সামারি করি। আমরা দেখলাম যে উচ্চ জন্মের হারের কারণ বাংলাদেশে, উচ্চ মৃত্যুর হারের কারণ, এবং আমরা দেখলাম কিভাবে আমরা উচ্চ মৃত্যুর হারটাকে আমরা কমাতে পারি। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসের কি জানিয়ে যে তোমরা অবশ্যই যেন আমরা উপস্থিত থাকি এবং সবাই উপস্থিত থাকবা, সবাই ভালো থাকবা।